হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা গত কটা ক্লাস করছি? পিএইচডির উপর 4টা। এর আগে আমরা ক্লাস করছেন 13টা। তার মানে আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? 18 নম্বর ক্লাস। মানে দুটো দুটো এক্সামও তো দিয়েছেন, দুটো এক্সাম সহ আজকে 20 নম্বর ক্লাস আমাদের। সিএসএস এর এক্সাম আমরা দিয়েছি। জাননি কেন? ওই সেদিন যাওয়ার কথা ছিল, আপনার ক্লাস স্টার্ট করে দিয়েছি। পিএইচডি প্রথম ক্লাস দিতে দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিন হয়নি? হ্যাঁ, কি বলেন, আমি তো জানি হয়েছে। ওহো, আচ্ছা 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 আচ্ছা, হোক, ওটা মেজর ফ্যাক্ট না, আপনারা পারলে এখান থেকে পারবেন, সমস্যা নেই। তো আমরা নিজেরা অনেক সিএসএস কোড লিখছি এখন পর্যন্ত, তাই না? তো এই সিএসএস কোডগুলো লিখতে আমাদের অনেক সময় ব্যয় হয়। এখন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে টাইম। আর ক্লায়েন্টটা কী চায় এখন? দ্রুত দ্রুত কাজ চায়, মানে আপনাকে রোবট হতে হবে। মানে এই টাইপের হলে খুব ভালো হতো যে আপনি শুধু প্রেস করবেন একটা কি, সব কাজ হয়ে যাবে, এই টাইপের কিছু একটা। কিন্তু আসলে অত তো হওয়া পসিবল না। বাট সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন জিনিস যে প্রিডিফাইন্ড কিছু কোড, মানে রেডিমেড কিছু কোড থাকে, সেই কোড তৈরি করাই থাকে, আপনারা জাস্ট ওই কোডগুলোকে ইউজ করবেন। সেমনই একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এখানে অনেক রিইউজেবল ক্লাস আছে, মানে আপনি বারবার ব্যবহার করতে পারবেন। আমরা যেমন একটা ক্লাস তৈরি করি, করে ওর ভিতরে ডিক্লারেশনগুলো লিখি না, তো বুটস্ট্র্যাপ হচ্ছে রেডিমেড অনেক ক্লাস আছে, এবং এর মেইন কাজটাই হচ্ছে রেডিমেড সব কিছু। আপনি জাস্ট ক্লাসগুলো মনে রাখবেন এবং ক্লাসগুলোর কাজ কী কী সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করবেন। যেমন আমরা একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করার জন্য হেডার তৈরি করি, এটা ডিফারেন্ট একটা ব্যাপার। দেন আমরা হেডার বা আমাদের পুরো ওয়েবসাইটের কন্টেনারে ওয়াইড কতটুকু হবে এটাও লিখে দিই। আবার ওই ওয়াইডটা কতগুলো এরিয়াকে ধরবে সেটাও আমরা বারবার লিখে দিতে হয়। কিন্তু বুটস্ট্র্যাপ লিখে দিতে হয়, প্লাস আমাদেরকে কোড করে করে আবার বুঝাইতে হয় যে এইভাবে করে হবে। কিন্তু বুটস্ট্র্যাপের এরকম একটা সিস্টেম আছে যে ওর কোডগুলো আগে থেকেই তৈরি করা হয়, আপনি জাস্ট লিখবেন যে কোন ক্লাসের কাজ কি, যেটা প্রয়োজন যেখানে সেটা সেখানে ডিভ আকারে কল করবেন, কাজ করবেন। তো যাই হোক, আমরা ইন্ট্রোডাকশন থিওরিটিক্যালি বেশি না চিন্তা করে আমরা প্র্যাকটিক্যালি এটা দেখতে চেষ্টা করি। তো এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে getbootstrap.com। এই getbootstrap.com-এ গেলেও পাবেন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের হোম পেজ বা অফিসিয়াল সাইট, অথবা আপনি বুটস্ট্র্যাপ লিখে দিয়ে সার্চ করেন গুগলে, তো এখানে আরও অনেক সাইট পাবেন। কিন্তু সবাই ঘুরে ফিরে এই getbootstrap.com-ই চলে যায়। তো গুগলে সার্চ করলে আপনি দুটো লিঙ্ক পাবেন, একটা হচ্ছে গেট বুটস্ট্র্যাপ আছে, আর একটা হচ্ছে দেখাচ্ছি, এই যে গেট বুটস্ট্র্যাপ, এটাই হচ্ছে সেই সাইটটা যেটা ওপেন হচ্ছে। আর একটা আছে এই যে w3school.com, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ শেখার জন্য এই সাইটটা, মানে বুটস্ট্র্যাপের এখানে কীভাবে কাজ করে সেগুলো লেখা আছে। আর একটা সাইট আছে, সেটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে কি যে এখনকার যত ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, যত ধরনের ফ্রেমওয়ার্ক বা একটা প্যাকেজ সফটওয়্যার বের হয়, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোই এই গিটহাব সাইটে গিয়ে হোস্ট করা হয়। আপনাদেরকে মনে হয় আগেও বলছি যে গিটহাব হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনারা ফাইল হোস্ট করাতে পারেন, একটা টিম ওয়ার্ক করতে পারেন, টিম নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন, এবং একই সাথে এই ভার্সনগুলো আপডেট হয়। আপনি একটা কাজ করলেন, আমি একটা করলাম, ওই আপু একটা করলো, এভাবে করে কি তিনজনের কাছে তিনটা কাজ থাকলো পিসিতে, তাহলে ওই কাজগুলো কি একখানে করতে হবে না? তাহলে তো সফটওয়্যারটা আপডেট হবে ভার্সনে। কিন্তু গিটহাব এমন একটা সাইট যে সেখানে আপনারা, আমি করতেছি, উনি করতেছে, আপনারা করতেছেন, সবাই একসঙ্গেই কাজ করতেছি, ভার্সনটা অটোমেটিক্যালি কন্ট্রোল হচ্ছে। এখানে আমাকে কপি পেস্ট করে দিতে হবে না, আপনাকে কপি পেস্ট করতে হবে না, কেউ না, জাস্ট যে যার কাজটা করতেছেন, সাবমিট করতেছেন, ওর অটোমেটিক্যালি ভার্সনগুলো আপডেট হচ্ছে। তো তো এই জন্যই সবাই এখন যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার যারা, তারা গিটহাবে এই ফাইলগুলো হোস্ট করে এবং একই সাথে এগুলো কোলাবোরেট করে। তো আমরা এইটা সাইট লোড হয়নি এখনো, কেউ কি ডাউনলোড লাগাই দিতেন নাকি এসে আবার? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের WCSeর হোম পেজ। আমরা কিন্তু বুটস্ট্র্যাপ একদম আপ টু ডাউন পুরোটা শেখানো পসিবল না, কারণ এটা শেখাতে গেলে এটার উপরই প্রায় আপনাদের 7 থেকে 8টা ক্লাস লেগে যাবে। তো এটার পিছনে এত ক্লাস ব্যয় করা ঠিক না, কারণ এখানে এত বেসিক ব্যাপার আছে যে বেসিক ব্যাপারগুলো আপনাদেরকে শেখাতে গেলে অনেক সময় দিতে হবে এগুলোর উপরে।
আর এই যে গিটহাবের কথা বলছেন, দেখেন এখানে এক একটা ফাইল এইভাবে করে লিখাই আছে। এই যে কিভাবে কাজ করতেছে, তারপরে এই যে ফাইল সিস্টেম কি, স্ট্রাকচার কি, এখানে দেয়া আছে যে আপনি যখন এই ফাইলটা ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করবেন যখন, এই যেখানে যখন ডাউনলোড জিপ করবেন তখন আপনার ফোল্ডারের স্ট্রাকচারটা পাবেন ঠিক এমনটা। এর ভিতরে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে সিএসএস, জেএস আর ফন্টস নামে 3টা ফোল্ডার থাকবে, তার ভিতরে আবার এই ফাইলগুলো থাকবে, ঠিক আছে, এইভাবে করে দেখেন। আর এখানে ডেভেলপার যারা তাদের এখানে একটা লিস্ট দেওয়া থাকার কথা আছে অবশ্য, যাই হোক। তো এখানে খেয়াল করেন যে এই যে এখানে লেখা আছে কি 11,207টা কমিট, মানে 7টা কি হয়েছে কমিট, মানে কি অপারেশন চালানো হয়েছে। এখানে যদি আমি একদম খুব ইজিলি বোঝাতে চাই যে অপারেশন চালানো হয়েছে, মানে আপডেট বা কোনো এডিট করা হয়েছে। এখানে কন্ট্রিবিউটর কতগুলো আছে? 635 জন। রিলিজ কয়টা, মানে কয়টা ভার্সন রিলিজ হয়েছে? ছোট ছোট করে রিলিজ হয়েছে 32টা, ঠিক আছে। আর ব্রাঞ্চেসের ব্যাপারটা আলাদা, এটা এখন বোঝালে বুঝবেন না সহজে। তো এইভাবে করে দেখেন এখানে 635 জন ডেভেলপার এটাতে কন্ট্রিবিউট করছে। সো যেটা বললাম যে একজন দুজনের কিন্তু কাজ না, হাজার হাজার ডেভেলপার প্রোগ্রামাররা কন্ট্রিবিউট করে গিটহাবে এসে। আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন। এখানে যে কোনো কিছু দেখছেন যে ভুল হয়েছে, ওকে ঠিক আছে, এটা একটু আপডেট করে দেওয়া যায়, দিলেন, দিয়ে এদেরকে পুল রিকোয়েস্ট দিতে হবে, দিলেই হয়ে যাবে। এই যে পুল রিকোয়েস্ট, এই দেখেন এখনও এই প্রজেক্টে এতগুলো পুল রিকোয়েস্ট আছে, ইস্যু আছে এখনও 86টা। এইভাবে করে আসলে অনেক কাজ আছে। এটা সম্পর্কে যদি রিসার্চ না করে কেউ, ওই অযথা বুঝবে না। তো আপাতত আমি আসলে কার বেশি বোঝাতে চাচ্ছি না। তো খেয়াল করেন আমরা এই 3টা সাইটকে ওপেন রাখি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট। এখান থেকে আপনি ডাউনলোড করলে কোথায় নিয়ে যাবে? ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, ওদের ডাউনলোড সেকশনটায়। তো এখান থেকে আপনি দেখেন, এখানে দেখেন যে যখন ডাউনলোড বুটস্ট্র্যাপ এখানে ক্লিক করা হবে, ওরা কোন সাইটের লিঙ্ক দেখায়? এই যে এখানে খেয়াল করবেন স্ট্যাটাস বারে কোন সাইটের লিঙ্ক দেয়, তো ঘুরে ফিরে তো এখানেই নিয়ে আসে, তাই না? তো এরাও কিন্তু ওইখানেই হোস্ট করাইছে সাইটটা, এগুলো। মানে এটা আবার মনে করেন না যে এটা অন্য একটা মানুষ হোস্ট করাইছে, এরাই হোস্ট করাইছে ওইখানে। আর এই গিটহাব যেটা, সেটা টুইটার নাম শোনা আছে না? ওই সরি গিটহাব বলতেছি, টুইটার যেটা, টুইটার বুট, এটাকে আমরা কেন টুইটার বুটস্ট্র্যাপ বলা হয়? তো নাম তো শুধু বুটস্ট্র্যাপ দিতে পারতো। আপনারা কি জানেন কি না জানি না আমি, এটাকে অ্যাকচুয়ালি যদিও এটার রিটার নামটা হচ্ছে বুটস্ট্র্যাপ, বাট এটাকে টুইটার বুটস্ট্র্যাপ বলা হয়। এই কারণেই বলা হয় যে টুইটারের যারা ডেভেলপার তারাই মূলত এই বুটস্ট্র্যাপটাকে তৈরি করে। টুইটার যখন ভিজিট করবেন দেখবেন যে বুটস্ট্র্যাপের ম্যাক্সিমাম ফাংশনালিটিগুলো ওদের কাছেই আছে, বুঝছেন? তো ওদের ওই সিস্টেম থেকেই মূলত এটাকে তৈরি করা হয়েছে। এভাবে করে এগুলো রিসার্চ করার অনেক ব্যাপার আছে। যেমন এখান থেকে ডাউনলোড করলে গিটহাব থেকে ডাউনলোড হবে, আর এখান থেকে যদি ডাউনলোড করেন তাহলে কী হবে? অন্যখান থেকে ডাউনলোড হবে, এটাও কিন্তু গিটহাব থেকেই। দেখেন, বা দুটো সোর্স ডাউনলোডের পার্থক্য আছে। এটা যেমন শুধু এটা ডাউনলোড করলে কী হবে বলেন? এটা ডাউনলোড করলে শুধু কী হবে? শুধু সিএসএস জাভাস্ক্রিপ্ট ডাউনলোড হবে এখান থেকে। আর এটা ডাউনলোড করলে কী হবে? একদম ডকুমেন্টেশন সহ ডাউনলোড হবে। হ্যাঁ, ডকুমেন্টেশন সহ, যেমন যে ডকুমেন্টেশনগুলো এখানে আছে, এই যে উপরে এগুলো দেখতে পারবেন, এই যে এইগুলো কিন্তু এখানে অবশ্য আছে, গেটিং স্টার্টে গেলেই পাবেন যে কীভাবে শিখবেন এগুলো। আমরা গেটিং স্টার্টেই আছে অবশ্য ডাউনলোড সেকশনে। এই যে সিএসএসে গেলে পাবেন, এই সিএসএসে গেলে দেখবেন যে কীভাবে করে বুটস্ট্র্যাপ কাজ করে। এই যে ডান পাশে এই যেগুলো বাটন, কোড, টেবিলস, ফর্মস, এগুলো কীভাবে কাজ করে এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এই যেখানে আচ্ছা, এর চেয়ে আরেকটা জায়গায় যাই, আমরা কম্পোনেন্টে যাই। কম্পোনেন্টে গেলে এর এক্স্যাক্ট ইউজগুলো আপনারা দেখতে পাবেন। এখানে আইকন আছে, হ্যাঁ আইকন আছে, তারপর বাটন আছে, রেডিমেড বাটন, আপনারা বাটন ইউজ করতে পারবেন। এখানে দেখেন বাটন আছে, এখানে এগুলো বাটন রেডিমেড। জাস্ট এই যে যেমন দেখছেন না ক্লাস নেম, এই ক্লাস নেমগুলোকে রেফার করতে হবে, রেফার করলেই কাজ করবে। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি আসি, আমরা ডাউনলোডে যাই। ডাউনলোডে যেয়ে আমরা ফাইলটা ডাউনলোড করে আমরা একদম সিএসএসে গিয়ে আমরা এটাকে দেখি। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, ওই ঘুরে ফিরে এখানেই আসবে। এটাই ক্লোজ করে দিই, দেখেন। আর এখান থেকে শিখে নিতে পারবেন, এটা বুটস্ট্র্যাপ, হ্যাঁ এখান থেকে শিখে নিতে পারবেন। তো ডাউনলোডে গেলাম, আমরা ডাউনলোডে গিয়ে এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড বুটস্ট্র্যাপে গেলাম। এখানে ক্লিক করলে ঘুরে ফিরে এখানেই যাবে মানে এখান থেকে ডাউনলোড হবে, কিন্তু ফাইলটা ডাউনলোড করবে গিটহাব থেকে। দেখেন গিটহাব থেকে ফাইলটা ডাউনলোড করছে, এই যে দেখছেন গিটহাব থেকে ফাইলটা ডাউনলোড করছে। তো আমরা এটাকে সেভ দিব, আমরা সেভ দিব হচ্ছে এখানে।
আমরা এটাকে সেভ দিব হচ্ছে বুটস্ট্র্যাপ নাম দিয়ে, বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে +1, এটা কি সোর্সে গিয়ে পেস্ট করে দিলাম। তো এটার কাজ আপাতত কমপ্লিট, বাদ দিলাম এটাকে। এখন আমরা আমাদের যেখানে এটা ডাউনলোড হচ্ছে সেই ডিরেক্টরিটা ওপেন করি। এই শো ইন ফোল্ডার করলে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা দেখেন, একদম যে লোকেশনে আমরা গেছি সেই লোকেশনে এটা আছে। তো এখানে এটাকে আনজিপ করতে হবে প্রথমে। তো আনজিপ করার আগে আমি আপনাদের কথা বলি যে ওই যখন ডাউনলোড রিসোর্সে ক্লিক করছিলাম তার উপরে লেখা ছিল না যে কম্পাইলড সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই 3 ধরনের। কম্পাইল মানে কি, যে জাস্ট ফাইলটা রেডি করা আছে, ওই ফাইলটা ডাউনলোড হবে। দেখেন সিএসএস ফন্ট জাভাস্ক্রিপ্ট আছে না, তো এইচটিএমএল তো নাই, কাজ করবেন কি দিয়ে? এইচটিএমএল আছে, না কাজ করবেন কিসে? কাজ তো করাইতে হবে। এখন আপনারা এই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা তো এতদিন হাতে লিখছেন HTML ডকুমেন্ট এবং ছোট ছোট কিছু হালকা পাতলা কিছু কোড লিখে রেখে দিচ্ছেন। তো এই কোডগুলোই কিন্তু সব না, আরও অনেক কোড আছে, অনেক অ্যাডভান্স যা জেএস কোড অ্যাড করা থাকে, যেগুলো আপনার যে কোনো ব্রাউজারকে রেন্ডার করার জন্য ইউজ করা হয়। এই জন্য একটা অ্যাডভান্সড HTML টেমপ্লেট আছে যেখানে সব রিসোর্সগুলো রেডিমেড ডাউনলোড হয়। জাস্ট আপনারা আপনাদের CSS এর মতো আমরা হচ্ছে CSS এর একটা ফরম্যাট নিলাম না, হ্যাঁ থার্ড পার্টি, মানে ওটা হচ্ছে সিএসএস রিসেট টুল ও সিএসএস রিসেট ওগুলো। আর এখন যেটা আমি আপনাকে দেখাবো এটাকে বলা হচ্ছে HTML5 বয়লার প্লেট টেমপ্লেট। এইখানে সব কিছু রেডি, আপনাকে কোনো কোড নিজে হাতে লিখে বসাইতে হবে না, জাস্ট যেইখানে আপনার প্রয়োজন ওখানে বসাবেন। তো আমরা আবারও ব্রাউজারে আসি। HTML5 এই যে সার্চ করে পাবেন HTML5 বয়লার প্লেট। এই যে এটা হচ্ছে অফিসিয়াল সাইট, দেখেন লেখা আছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড টেমপ্লেট। তো এটা কিন্তু যে কোনো অ্যাডভান্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ঠিক আছে? এবং কেন ইউজ করা হয় ডাউনলোড করলেই দেখবেন। এইটাও দেখেন, এটাও কিন্তু গিটহাবে হোস্ট করা। সো গিটহাবের ইউজের স্পেশালিটি কি এটা আপনারা নিজে থেকে একটু রিসার্চ করতে চেষ্টা করি, তাহলে বুঝবেন না। আচ্ছা দেখেন, এখানে সোর্স কোড দেওয়া আছে, ডকুমেন্টেশন দেওয়া আছে, এদের আদার প্রজেক্ট দেওয়া আছে। এখানে বলছে যে গেটে কাস্টম বিল্ড, মানে আপনি চাইলে এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারেন, কি কি রিসোর্সগুলো আপনি ডাউনলোড করতে চান। আর যদি চান যে না এইটাই হুবহু যা এখানে হোস্ট করা আছে সব ডাউনলোড হবে, সমূলে ডাউনলোড হবে, তাহলে করেন, ডাউনলোড দেন। দেখেন এটা কিন্তু গিটহাবে চলে গেছে, ঠিক আছে? এবং এটা HTML5 বয়লার প্লেট, ভার্সন চলতেছে 5.1.0। কি কথাগুলো কি বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? বোঝা যাচ্ছে। হুমায়ুন ভাই কি বোঝা যায়? মনে হয় না বোঝা যায়, আপনার রেসপন্স দেখতেছি না তো। আচ্ছা ডাউনলোড হয়েছে, আমরা এই দুটোকে একটু আলাদা ফোল্ডারে রেখে দিই। ক্লাস 1 ঠিক আছে, কিন্তু এই দুটোকে জাঙ্ক নাম দিই, জাঙ্ক ফাইল, এটা জাঙ্ক ফাইল হিসেবে থাক। আর এই যে HTML5 বয়লার প্লেট আছে, এখানে দেখেন অনেক কিছু, সবগুলোকে কপি করলাম। কপি করে কোথায় নেবো আমরা? আমাদের সোর্সে না? তো সোর্সে তো অলরেডি 3টা ফোল্ডার আছে, এবং এখানেও দেখেন এই CSS, ইমেজ, জেএস, এটা আইএমজি নো ম্যাটার, সমস্যা নেই। এছাড়াও অনেক ফাইল আছে, তাহলে ওভাররাইট করবে কোনটা? CSS আর জেএসকে, তাই না? তো আমরা কপি করলাম পুরোটাকে, নিয়ে ছেড়ে দিলাম এখানে। আচ্ছা দেখেন CSS বলতেছে কপি হয়েছে, শুধুমাত্র ওভাররাইট হয়নি কোনটা? ইমেজটা, তাই না? সরি ফন্টটা। তো আমরা ইমেজ, আমাদের আপাতত এই এমন ইমেজ দরকার নেই, আমাদের ইমেজ দরকার কোনটা? বড় ইমেজেস। আচ্ছা এখন বলেন তো, এইগুলো দরকার আছে আমাদের, এতগুলো কোনটা দরকার আছে? এইটা ইন্ডেক্সটা আর ফেভিকনটা কাজ কি? আচ্ছা আমরা এই ফাইলটাকে একবার ওপেন করি আমাদের ব্রাউজারে। তাহলে তো আমরা ডাইরেক্ট ওখান থেকে দুটো কপি করলেই পারতাম, যে দুটো লাগবে। না আমি বলছি কেন ওটা কপি করলাম, দেখেন বলছি একটু পর। দেখেন এটা কিন্তু এখন কি লোড করতেছে ফাইলটা,
এবং অলরেডি এই index.html ফাইলের ভেতর একটা লাইন আছে, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ HTML5 বয়লারপ্লেট টেমপ্লেট। সো ও কিন্তু রিসোর্সটা দেখাচ্ছে এবং সোর্সে যান, দেখছেন কত কিছু আছে এর ভিতরে লেখা, আর আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই লাইনটা। ঠিক আছে, সব কিছু লেখা আছে না, খুব খুব মজার জিনিস। আপু হাসতেছে দেখেন। আচ্ছা, তো এখন আমাদের তো এইগুলো দরকার নাই, এগুলো দরকার আছে, এটা থাক, এটা পরে বলতেছি। আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা রাখবো না, এদের robots.txt এটা বাদ, এখন দরকার নেই এটা অবশ্য। আমরা এগুলোকে ওখান থেকে CSS টা বাদ, মানে যেগুলো ওভাররাইট হবে ওগুলো আমরা বাদ দিয়েছি কপি না করার সময়। বাদ দেয়নি তো, তাহলে ওভাররাইট হলো না কেন? ওভাররাইট তো হয়েছে, ওভাররাইট তো একটা মেসেজ দিল না ওভাররাইট হওয়ার। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি আবারও বলি আপনাদেরকে, এই সব সিলেক্ট করলাম, CSS ফন্টস আর JS ছিল, আচ্ছা। এই তিনটে ছিল, সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই তিনটে তো বুটস্ট্র্যাপের ছিল তাই না। তো ক্লাস 1-এ গেলাম, জাঙ্কে ঢুকলাম, এই যে HTML5 এটা না, হ্যাঁ, হ্যাঁ। আমরা আবার ক্লাস 1-এ এসে সোর্সে ঢুকি। দেখেন লাগবে কোনটা আমাদের, CSS, ইমেজেস, JS। ডকুমেন্টেশন দরকার নেই আমাদের, দরকার index.html দরকার, আর আমাদের দরকার কোনটা, Favicon। favicon.ico। ঠিক আছে, আপনাদের জন্য সহজ করে বোঝাইলাম, এই তিনটে দরকার আমাদের। তো রিপিট করতেছে না, বলতেছে না অলরেডি কন্টেন্টস, আমরা বললাম ইয়েস, এবার বলতেছে JS আছে, ইয়েস। এখন বলতেছে main.css ও আছে, কারণ আমরা এর আগেও ওভাররাইট করছি, আমরা এটাকে জাস্ট ওভাররাইট করলাম। এখন ঠিক আছে, এত গার্বেজ দরকার নেই আমাদের, আমরা হালকা পাতলা করে নিলাম। ফেভিকনটা কোন আইকনটা এইখানে দেখায়, এই 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 মাথায় দেখায় একটা আইকন, ওই আইকনটাই হচ্ছে মূলত ফেভিকন। তো এটা এখানে দেখাচ্ছে না, এটা এখানে দেখাচ্ছে না, কারণ কি দেখাচ্ছে না, এই কারণেই আমরা এই HTML ফাইলটাকে নোটপ্যাড ওপেন করি আগে, এটাই কিন্তু বয়লারপ্লেট টেমপ্লেট। ঠিক আছে, দেখেন ওপেন হয়েছে এবং কত কিছু আছে এর মধ্যে, দেখছেন। আচ্ছা, তাহলে ফেভিকনটা দেখাচ্ছে না কেন, কারণ ফেভিকনটা এখানে কল করা নাই। তাহলে আমরা কি করব, এই লাইনটা আমাদের দরকার নেই তো, এই যে সরি এই লাইনটা আমাদের দরকার নেই, আমরা নিব না এই লাইনটা, বাদ দিলাম। ওটা হচ্ছে যে অ্যাপেল ডিভাইস সাপোর্ট করার জন্য একটা আইকন দিতে হয়, ওই অ্যাজ লাইক ফেভিকনের মতো। তো আমরা এখানে একটা লিঙ্ক নিব, লিঙ্ক, এই লিঙ্কের রিলেশনটা হবে শর্ট, লিঙ্ক টাইপ হবে শর্ট, লিঙ্ক টাইপ হবে শর্টকাট, ভুলে গেছি এটা, আমি এটা লিখি না তো অটোমেটিক্যালি আসে, এটা রিলেশনটা হবে শর্টকাট আইকন, SHOS শর্টকাট আইকন, শর্টকাট আইকন। আর এটা হবে কি, কোথায় আছে আমাদের, favicon.ico, এই ফাইল ফরম্যাটটা দেখতে হবে কিন্তু, ICO ফরম্যাট দেখেন, ICO আইকন, ICO মিনস হচ্ছে আইকন। ঠিক আছে, এখন তো রিফ্রেশ দিই, আমরা রিফ্রেশ দিলে কি হয় দেখি তো, চেঞ্জ আসে কিনা কোনো। কেন এমন লোড হচ্ছে বলেন তো, কেন এই যে লোডিং কেন, এই ফাইলের ভেতরে অনেক কিছু আছে এবং এমন কিছু আছে যেটা থার্ড পার্টি রিসোর্স থেকে কল করতেছে। এই যে দেখেন, আচ্ছা এই সরি এই এইটা আপনি সমূলে বাদ দেন এখান থেকে। আমরা তো অলরেডি JS নিব মানে আমরা JS নিছি, আর এটা হচ্ছে ভুল আছে, হ্যাঁ ভুল আছে, আমি দেখছি। আচ্ছা আমরা এটা ছাড়া এটা লিখতে না। না নিবে, সমস্যা নেই। সবই নিবে, নো প্রবলেম। বুঝলাম না এখানে কি প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা এটাকে আমরা একটু স্কিপ করি, এটা তো টোটালি আলাদা একটা ফাইল, আর আমাদের দরকার শুধুমাত্র এই দুটুকু। ও বুঝছি কোনটা বলেছে, এই যে এখানে এইবার এসে এগুলো আমরা দরকার নেই, এগুলো হচ্ছে থার্ড পার্টি লিঙ্ক থেকে আসতেছে, তো আমরা এটাকে বাদ দিলাম। এখন দেখি আসছে, ওই ফেভিকন আসছে, এখন রিফ্রেশ দেন, এখন আর লোড নেয়, না, এখন ইনস্ট্যান্ট হয়ে যায়। সো যখনই থার্ড পার্টি যাবে, থার্ড পার্টি মানে কি, JS এর ভেতর ভেন্ডর নামে একটা ফোল্ডার আছে, এইখান থেকে আমরা এখন jQuery কল করতেছি,
খেয়াল করেন এখান থেকে না, মেন ডোরের ভেতর থেকে না। তো আমরা আপাতত যা সেটিংস আছে বাই ডিফল্ট সব ঠিক রাখবো, আমরা কোনো ধরনের হাত দিব না। আর এই যে স্ক্রিপ্ট এগুলো আমাদের দরকার নেই, গুগল অ্যানালিটিকের কোড আমাদের কোনো দরকার নেই, এখন আমরা নিজে থেকে বসাবো। ওরা কি করে রেডিমেড দিয়ে দেয়, আমরা অ্যানালিস্টিকে যাওয়ার পর এই যে জাস্ট ট্র্যাকিং কোডটা এই যে এতটুকু এটা চেঞ্জ করে দিলেই কাজ করবে। তো আমরা যখন করবো তখন দেখবো, এটা নিয়ে আমাদের মাথা বাটার দরকার নেই। এখন আমরা মূলত লিখবো এইখানে, এই কোডটা হচ্ছে কি যেটা ব্যাকডেটেড ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার, যেটা 8 ভার্সনেরও আগের, সেই ব্রাউজার কখনোই এই জাভাস্ক্রিপ্ট বা আপডেটেড যে রিসোর্সগুলো আছে এগুলো সাপোর্ট করে না। যখনই 8-এর নিচে চলে যাবে তখনই এই আমাদের ডকুমেন্টের মেসেজ দিবে যে আপনি আউটডেটেড ব্রাউজারে আসেন, আপগ্রেড করেন। আমাদের দরকার নেই, আমরা তো আউটডেটেড আসছি না, যে আউটডেটেড ইউজ করবে সে অটোমেটিক্যালি পাবে না। ঠিক আছে, তো আমাদের কি দরকার, এগুলো তো দরকার নাই, আমরা নিজেদের মতো কোড বসাবো। হয়েছে, ফাঁকা পাইছেন, এবার ফিল্ডে গোল দিতে হবে। এখন কথা হচ্ছে যে এর সঙ্গে অনেকগুলো ফাইল আসে, দেখাই আমি আপনাদেরকে। এই যে মডার্নাইজার, এই মডার্নাইজার ফাইলটা হচ্ছে কি আপনারা প্রজেক্ট ডিরেক্টরি ক্রিয়েট করবেন, আমি বুঝাই দিব আপনাদেরকে। মডার্নাইজার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, ও কী করে HTML5 বেস এবং যেগুলো ওল্ড ভার্সনের ব্রাউজার সেগুলোকে যেন HTML ঠিকভাবে রেন্ডার করতে পারে, এই জন্য মানে এই প্রসেসিং করার জন্য এই কোড মানে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখে রাখা। বুঝতে পারছেন, HTML ডিরেক্টলি সাপোর্ট না করলে যেন এই জাভাস্ক্রিপ্ট দিয়ে ওগুলো রেন্ডার করতে পারে, এই জন্যই এই মডার্নাইজার ইউজ করা হয়েছে। আর নামটাও দেওয়া হয়েছে মডার্নাইজার, মানে যতই ওল্ড ব্রাউজারে যাক না কেন যেন সাপোর্ট করে। দেন আমরা আরও আছে এখানে বুটস্ট্র্যাপ। তো আমরা তো জেএসের ভিতর বুটস্ট্র্যাপ নিয়েছিলামই, জেএসের ভিতর কিন্তু বুটস্ট্র্যাপ আমাদের ছিল, আর মেইন ছিল, মেইনের ভিতরে আর কিছুই নেই, এটার ভিতরেও কিছু নেই, এই প্লাগইনের ভিতর কিছু নেই। আমাদের আপাতত এই 3টা ফাইলের একটা ফাইলও দরকার নেই, ডিলিট করে দিলাম। এরপর আবার সোর্সে যাই, সিএসএসে আসি, এখানে কি কি আসছে দেখেন তো নতুন। এই বুটস্ট্র্যাপ এগুলো ছিল, এই সবগুলো ছিল, এগুলো বুটস্ট্র্যাপের সঙ্গে আসছে, কিন্তু নতুন যুক্ত হয়েছে এই দুটা। এই মেইনটা মূলত কিছুই না, মেইনটা মূলত একটা থার্ড পার্টি ফাইল, এখানে আপনি নিজের মতো করে কোড লিখবেন। ঠিক আছে, দেখেন এই মেইনটা মূলত কিছুই না। ঠিক আছে, এটাকে না রাখলেও চলবে। আরেকটা মেইন ফাইল সেটা হচ্ছে নর্মালাইজ। এই নর্মালাইজ কীভাবে কাজ করে, আমরা সিএসএস রিসেট কোড ইউজ করছি না, ওটা কী করে রিসেট করে দেয় ডিফল্ট স্টাইলগুলো। আর এই নর্মালাইজ কী করে, যেন সব ব্রাউজার ঠিকভাবে রেন্ডার করতে পারে প্রতিটি এলিমেন্টকে, এই জন্য এলিমেন্টগুলোকে নর্মাল করে ফেলে, নর্মাল ভার্সনে রূপান্তর করে। আপনি যদি সিএসএস রিসেট আর নর্মালাইজ একসঙ্গে ইউজ করেন, রিসেটের ইফেক্ট বুঝতে পারবেন না। রিসেট করে দিবে, নর্মালাইজ নর্মাল করে রেখে দিবে, বুঝছেন। রিসেটটা তো অলরেডি স্টাইলগুলোকে রিসেট করেই দিবে, আর নর্মালাইজ কী করবে, নর্মাল করবে সবগুলোকে আবার। মানে বাই ডিফল্ট কোড যা থাকে, প্রথমে রিসেট করলো কি ওর ডিফল্ট স্টাইলগুলো মুছে দিল, দেন নর্মালাইজেশন করলো কি যে নর্মালাইজের মধ্যে যেভাবে সব ব্রাউজার সাপোর্ট করার জন্য কোড লেখা আছে সে ওইভাবে করে আবার দিয়ে দিবে। একই সাথে দুইটা ইউজ করা যাবে, তবে ওই আপনি হয়তো কনফিউশনে থাকবেন যে কী ব্যাপার, আমি তো রিসেট করলাম, রিসেট নাই কেন, এমনটা হতে পারে। আপনারা যদি মনে করেন যে না নর্মালাইজ আমার দরকার নেই, বাদ দেন, মডার্নাইজার আপনাদের ওই কাজটা করে দিবে। ঠিক আছে, এটা জাস্ট ইউজের ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে এটা আপনাদেরকে বলা হয়, আর কিছু না। তো আমাদের এখানে বুটস্ট্র্যাপ আছে, এইটা কিন্তু সেদিনও বলে দিচ্ছি যে আনকম্প্রেসড, কম্প্রেস, তারপর কি আরও কি বলছিলাম, নর্মাল ফাইলের কথা বলছিলাম, মানে মিনিফাইড আর নর্মাল ফাইলের কথা বলছিলাম। তো দেখেন বুটস্ট্র্যাপ এটা কিন্তু নর্মাল ফাইল, এটার সাইজ কত 139 KB, আর bootstrap.min এটার সাইজ কত 115। ঠিক একই সিস্টেম, কিন্তু এই বুটস্ট্র্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে সবগুলো ভার্টিক্যালি দেওয়া আছে, মানে নর্মাল। আর বুটস্ট্র্যাপ মিন যদি ইউজ করেন তাহলে কি দেওয়া থাকবে দেখছেন। তারপরে আরও আছে যেখানে ম্যাপ আছে, এই যে সরি থিম আছে। ম্যাপটা আমাদের দরকার নেই, সিএসএস ম্যাপ এগুলো বাদ দেন, ম্যাপের দরকার নেই। যতটুকু কমে প্রায় কতটুকু কমছে, 24 কিলোবাইট কমছে, খুব বেশি না, এটা অনেক বেশি। তো 1 কিলোবাইট কমার জন্য কত কিছু করা হয় ওয়েবে। আচ্ছা দেখেন থিমের কাজটা কি, থিমের কাজটা এখন বোঝানো পসিবল হবে, হ্যাঁ পসিবল। থিমের কাজটা আমি বুঝাই দিই আপনাদেরকে, এই থিমটা যদি কখনো এনাবল করেন, থিমেরও দুটো ভার্সন, একটা নর্মাল, একটা হচ্ছে মিনিফাইড। তো থিমের কাজটা কি, বুটস্ট্র্যাপে যাই, বুঝাই দিয়েছি, তারপর কোডগুলো আমরা লিখবো।
কম্পোনেন্টে আসি আমরা। দেখেন এখানে একটা কথা আছে, বুঝতে পারতেছেন কোন কথাটা বলতে চাচ্ছি? বুঝলাম না, এখানে নিচের দিকে আসে না কেন? এই যে নিচের দিকে আসছে। এই যে দেখেন ডিজেবল থিম প্রিভিউ, এটা আসলে কখন বুঝতে পারবেন? আমি আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই। উপরে গেলেই বুঝতে পারবেন, এটা মুখে বলে বোঝানো পসিবল না, ওই জন্য আমি একটু এক্সাম্পল খুঁজতেছি। আচ্ছা এই যে পাইছি আমরা এখানে। তো খেয়াল করেন এখানে যেটা বাটন না, এটা একটা বাটনটা যখন নর্মাল থাকতে নর্মাল, ধর ক্লিক করতে কি হচ্ছে, একটু কি হচ্ছে, হোভার ইফেক্ট পাচ্ছে না? হোভার ইফেক্ট পাচ্ছে, তো এইটা একটা ইফেক্ট। এখন এটা আবার চলে যায় কেন নিচ থেকে? এই দেখেন এখানে কিন্তু এনাবল করা আছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে ডিজেবল। ঠিক আছে, আমি যখন এটাকে ডিজেবল করে দিই, দিলাম ডিজেবল, কিছু একটা চেঞ্জ পাইছেন এখানে? দেখেন চেঞ্জ হচ্ছে না কিছু, থিমের প্রিভিউটা নষ্ট হয়ে যায়। দেখেন এখন বাটনে আসি, আবার উপরের বাটনটায় খেয়াল আছে কেমন দেখছেন? খেয়াল আছে, মানে ওর শেপটা, অরিজিনাল শেপটা দেখা যায় না। দেখছেন এখন কেমন? এখন কিন্তু নর্মাল, কিন্তু আগেটা কি ছিল, একটু ভাসানো ছিল, একটু ভাসানো ছিল। তো আমরা এটা বুঝবো। আচ্ছা এখন আমরা যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইন্ডেক্স ফাইলটাতে বুটস্ট্র্যাপকে আগে অ্যাড করতে হবে। আমরা তো অ্যাড করিনি, এবং বুটস্ট্র্যাপের জন্য যে জেএস ফাইলগুলো ছিল সেগুলোকে অ্যাড করতে হবে। তাহলে আমরা দুটো ফাইলকে কল করবো, একটা জেএস আর একটা হচ্ছে সিএসএস। তো আমরা প্রথমে নর্মাল ফাইলটাকে অ্যাড করি, এটাই নর্মাল, এটাকে অ্যাড করতে হবে আমাদেরকে। তাহলে আমরা জাস্ট এই মেইনটাকে বাদ দিয়ে আমরা বললাম যে সিএসএস এর ভেতরে একটা বুটস্ট্র্যাপ নামে ফাইল আছে, ওটাকে অ্যাড করেন। হয়েছে? অ্যাড হয়েছে। কিন্তু এখন যদি এটাকে রিফ্রেশ দেন আর সোর্সে যান, এরপর যদি এটাকে ব্রাউজ করেন, দেখেন বুটস্ট্র্যাপ ফাইলটা আছে, সিএসএস বুটস্ট্র্যাপ, এটা লোড হবে কিন্তু, দেখছেন আছে না? এইভাবে করে চেক করে দেখবেন যে কোনো সিএসএস পায় কিনা, এইভাবে করে। আরেকটা ব্যাপার হচ্ছে জেএস ফাইলটা, তো জেএসটা আমরা অবশ্যই নিচে অ্যাড করবো, এটা দরকার নেই আমাদের, আমরা এখানে অ্যাড করবো। ওই একইভাবে জেএস এর ভিতর বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল ছিল, আছে। মিনিফাইটটা আমরা অ্যাড করার দরকার নেই এখন, মিনিফাইট আমরা পরে দেখবো। মিনিফাইট জাস্ট ব্রাউজারের স্পিড বাড়ায়। আসছে, এখন এটাকে ব্রাউজ করে দেখেন পাইছে কিনা। যদি পেয়ে থাকে তাহলে আমাদের কোড এখন কাজ করবে। আসছে না? আসছে। তাহলে খেয়াল করেন, এখন আমরা চাচ্ছি আমাদের এই ডকুমেন্টে কিছু লিখবো। তাহলে আমরা লিখি, একটা প্যারাগ্রাফ লিখি, দিস ইজ আওয়ার ফার্স্ট বুটস্ট্র্যাপ ক্লাস। মনে করেন লিখলাম, লিখে আমি এটা এখন ব্রাউজ করি, আসছে কি আসছে? টেক্সট। এখন বুটস্ট্র্যাপের কিছু সিস্টেম আছে, বুটস্ট্র্যাপের কিছু প্রিডিফাইন্ড ক্লাস আছে, যে আপনি এই টেক্সটটাকে বিভিন্ন আকৃতির বলেন, আবার বিভিন্ন কালারে দেখাতে পারবেন, এখন যদি দেখাইতে হয় আপনাকে কী করতে হবে? সিএসএস যাইতে হবে, যে নতুন একটা ডিক্লারেশন লিখতে হবে, লিখে কোড অ্যাড করতে হবে, দেন ব্রাউজ করতে হবে। 3-4টা কাজ। কিন্তু এই বুটস্ট্র্যাপের জন্য লাগা, কিন্তু আপনি যদি নিজে কিছু স্টাইল অ্যাড করতে চান তাহলে তো অবশ্যই লাগবে। না, তবে আমরা এইটা ইউজ করি জাস্ট আমাদের স্ট্রাকচার আর এলিমেন্টগুলোর ইফেক্টের জন্য। আমরা কিন্তু পুরো সাইটের ডিজাইনের জন্য কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করি না। আমরা কি করি, জাস্ট সাইটের স্ট্রাকচার আর ওর যে এলিমেন্টগুলো আছে, বাটন, ফর্ম, টেক্সট, তারপরে ফরম্যাটিং, এগুলোর জন্য ইউজ করি। হ্যাঁ, সিএসএস টাইপের কাজগুলোর জন্য ইউজ করি। তবে সমূলে যে বুটস্ট্র্যাপ আপনাকে পুরো একটা ওয়েবসাইট তৈরি করতে দেয়, ডিজাইন দেয়, সব কিছু, তা কিন্তু না। ও জাস্ট একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, মানে একটা স্ট্রাকচারে তুলে দিবে, বাকি রং চং আপনাকে করতে হবে। ঠিক আছে, ওটার ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন। ধরেন আমরা এখানে লিখতেছি যে আমার দরকার এই এমন একটা এখানে লেখা দরকার, এমন একটা আমার এই টেক্সটে কালার দরকার যে কালারটা কি একটা সাকসেস নির্দেশ করে। সাপোজ আমরা ক্লাস করতেছি এখন, তো আমরা বুটস্ট্র্যাপ সাকসেসফুলি ইনস্টল করছি, তো আমরা এখানে লিখছি, তো আমরা একটা সাকসেস মেসেজ দিতে চাই যে টেক্সট সাকসেস নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে। আপনারা যদি দেখতে চান যে এটার ইফেক্টটা কি,
আমরা জাস্ট আগে ব্রাউজারে দেখি এটা নর্মাল না। আচ্ছা আগে একটা কাজ করি, দুটো এটা ডুপ্লিকেট করি, এটা হচ্ছে নর্মাল থাক, এটা নর্মাল থাক, তাহলে ইফেক্টটা বুঝবেন। আসছে টেক্সটের কালার পরিবর্তন হয়েছে কি কালার দেখেন, পাল্টাইছে পাল্টাইছে। এখন এই টেক্সটের কালারটা কোথায় আছে বুঝেন, দেখেন এছাড়াও আরও অনেকগুলো ক্লাস আছে। টেক্সট মিউটেড, টেক্সট প্রাইমারি, টেক্সট প্রাইমারির উপর হোভার করলে কী হবে, টেক্সট সাকসেসের উপর হোভার করলে কী হবে। আবার এই টেক্সট সাকসেস ক্লাসটা যদি অ্যাঙ্কর লিঙ্কে অ্যাড করেন তাহলে কেমন কালার আসবে, ঠিক আছে। তারপরে এখানে কি আছে আরও অ্যাড করি আমরা, এখানে আছে কি সরি এখানে আছে ইনফো আছে, তারপর আছে হচ্ছে মিউটেড, তারপরে আছে প্রাইমারি আছে, তারপর কি ডেঞ্জার আছে, ডেঞ্জার। আপনি চাচ্ছেন যে এমন একটা লেখা যে লেখাটা ডেঞ্জার নির্দেশ করবে, মানে ওই টাইপের কালার নির্দেশ করবে, তাহলে কি করা যাবে দেখেন তো, রিফ্রেশ দেন, পাঠাইছে সবগুলো কালার। কিছু লিখতে হয়েছে, লিখতে হয় নাই। এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে। এখন চাচ্ছেন যে এটার একটা হেডিং দিবেন বা পেজের একটা হেডিং আনবেন, তো পেজের হেডিং কি দিই, কে দিয়ে দিই আমরা H2 বা H3 দেই না, যে পেজ হেডিং। খেয়াল করেন আসছে পেজ হেডিং আসছে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা একটা ক্লাস থাকবে। তো আমরা যখন ক্লাস নিতে চাই যে পেজ হেডিংটা একটু আলাদা করে দেখাতে চাই, তো আমরা ক্লাস দিলাম পেজ হেডিং, এটা কিন্তু বুটস্ট্র্যাপের একটা ক্লাস। আচ্ছা পেজ হেডিং, পেজ হেডার, সরি বুটস্ট্র্যাপে কিন্তু হাজার হাজার ক্লাস আছে, হাজার হাজার। সো কোনটা দিয়ে কি কাজ করবে বোঝা মুশকিল, কিন্তু মানে আপনাদেরকে ওই জন্য যদি কখনো দেখেন যে ভুলে গেছেন কাজটা কি, ওই ক্লাসটা দিয়ে সার্চ করে দেখবেন কি হবে। তো এই যে দেখেন পেজ হেডিং দিলাম, এর নিচে কি একটা বার চলে আসলো না, অলরেডি একটা বর্ডার, একদম ফুল উইন্ডো জুড়ে আসছে, ঠিক আছে, ফুল উইন্ডো জুড়ে আসছে। তো এটা হচ্ছে যে পেজ হেডিং, সরি পেজ হেডার, এটা আপনারা কোথায় ইউজ করবেন আপনাদেরকে বুঝে নিতে হবে। এবং আপনারা চাইলে এর জন্য আরও আরেকটা আলাদা ক্লাস ইউজ করতে পারেন, কীভাবে আপনি স্টাইল করতে চান। যেমন এটা বাই ডিফল্ট স্টাইল, বা জাস্ট এর নিচে কি একটা মার্জিন সরি একটা হরিজন্টাল বর্ডার আসছে বা বর্ডার বটম আসছে। তো এটা ছিল কি আমাদের টেক্সট ফরম্যাটিং, তাই না। এখন বুটস্ট্র্যাপ কিন্তু জেনারেলি এইভাবে কাজ করে, কিন্তু একে কাজ করে বুটস্ট্র্যাপকে যখন কাজ করাবেন, মানে আপনি যদি একটা মনে করেন যে একটা সিলেবাস ফলো করতেছেন, ওই বইটা যদি শেষটা আগে গিয়ে পড়েন তাহলে হবে নাকি শুরু থেকেই পড়তে হবে, শুরু থেকে পড়া উচিত। তো এই জন্য বুটস্ট্র্যাপের কিন্তু নির্দিষ্ট ফরম্যাট আছে, যে ওই ফরম্যাটে কাজ করবেন রেজাল্ট ভালো পাবেন। যেমন এখানে খেয়াল করেন যে এখানে একদম বাম পাশে লেগে আছে না, তো আমরা কি কখনো এমন করে আমাদের কন্টেন্টগুলো রাখি না, আমরা একটু পেডিং মার্জিন রেখে দিই। তো বুটস্ট্র্যাপ এরকম অনেক সুন্দর সুন্দর ফরম্যাটিং দিয়েছে আমাদেরকে। যেমন আমি কাট করলাম এটাকে, এখানে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট, সেটা হচ্ছে কি ডট কন্টেইনার দিয়ে আমি দিলাম, এবং এর ভিতরে আমি এসে পেস্ট করে দিলাম এগুলোকে। ছড়ছে, হ্যাঁ ডিফল্ট দেওয়া আছে। এখন এটা এত বড়, আরেকটা দেখি এই কন্টেইনারের আরেকটা আছে, কন্টেইনার আইডি সুইট, অবশ্যই পিস এবার চলে গেছে। এই কন্টেইনার যেটা নর্মাল ক্লাস, এটা রেসপন্সিভ ক্লাস না, কিন্তু কন্টেইনার ফ্লুইড যেটা সেটা কিন্তু রেসপন্সিভ, ঠিক আছে, মানে ওটা দিয়ে আপনি রেসপন্সিভ করতে পারবেন। এখন খেয়াল করেন পেজ, আমরা ইনস্পেক্ট এলিমেন্টে যাই, এই বর্ডারও কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন বর্ডারটাও কিন্তু এখান থেকে শেষ হয়েছে, ঠিক আছে, বর্ডারটা এমন না যে লাগছে। কন্টেইনার ফ্লুইড দেখেন, এখানে দেখেন পেডিং রাইটে কত আছে 15 পিক্সেল, মার্জিন লেফটে আছে কত 15 পিক্সেল, মার্জিন কি রাইট অটো, আর এটা হচ্ছে অটো। আর এক্স্যাক্টলি কন্টেইনারের তখন ওয়াইড হবে 100%, আর যেটা ছিল এখানে মনে করেন যে মানে এই কন্টেইনার ফ্লুইডের হাইট ওয়াইড 100%, কিন্তু খেয়াল করেন এখানে কোনো নির্দিষ্ট ওয়াইড দেয়া নাই। আর কন্টেইনার নর্মালি যেটা সেটা কি করে আরো সেন্টার আনে না, এবার দেখেন তো আছে, আচ্ছা এটাতে শুধু হোয়াইটটা দেওয়া আছে, শুধু হোয়াইটটা দেয়া আছে, কিন্তু কন্টেইনার আরেকখানে দেয়া আছে আবার এরকম।
মানে এই কন্টেইনারটা মানে কি যে ওই ডিভাইসের সাইজ যদি 768 পিক্সেল ওয়াইড হয়, দ্যাট মিনস এই ওয়াইডটা কি একটা ট্যাবলেট ডিভাইসের সাইজ, এই যে ছোট্ট একটু সাইজের স্ক্রিন, ছোট্ট একটু সাইজের স্ক্রিন, সেটার ওয়াইড কিন্তু এমনটা। ঠিক আছে, আমরা যদি একটু বড় করি, আচ্ছা দাঁড়ান আমি একটু চেক, ও আমার উইন্ডোটা বড় দেখাচ্ছে কেন, এইবার ঠিক আছে, আমার এটার ইয়েটা বড় করা ছিল, এইবার ঠিক আছে। দেখছেন এই যে আমাদের নর্মাল যে উইন্ডোটা, নর্মাল উইন্ডোটা কিন্তু দেখেন 1170, আসলে কি 1170? আপনারা কিন্তু এর আগে অলরেডি দেখছেন এটা, যে এখানে কি আছে 15, এখানে আছে 15, 15 কত 30, এক্স্যাক্টলি এটার ওয়াইড কত 70, এক্স্যাক্টলি এই ওয়াইডটা 1170 হতে পারে, বাট এই কন্টেইনারটা কিন্তু 1170 ওয়াইডের না, দেখেন 1140 পিক্সেল ওয়াইড। আর যদি 15 দুপাশে দেখেন হাইলাইট করা না, দুপাশে 15 একটু সবুজ সবুজ টাইপের, এইটাই হচ্ছে 15 পিক্সেল পেডিং দুই পাশে আছে। ঠিক আছে, বাদ দিয়ে এটা হিসাব করা হয়েছে। এটা পার্সেন্টেজে না করলে কি ব্রাউজার কম্পিটিবল হবে, যে কোনো ডিভাইস পার্সেন্টেজে না করলে তো বাই ডিফল্ট কম্পিটেবল হবে না ব্রাউজার। এই জন্যই তো বলছিলাম যে কি বলছিলাম, ওটাকে কি বলছিলাম, পার্সেন্টেজ দিয়ে করাটাকে কি বলছিলাম, ফ্লুইড লেআউট, ফ্লুইড। এবং এখানে তো এসে বলছিলাম যে কন্টেইনার ফ্লুইড। এবার বুঝছেন কেন ফ্লুইড বলছিলাম? তো লেআউট 3 ধরনের হয়, একটা হচ্ছে ফিক্স লেআউট, যেটা ফিক্স ওয়াইড দিয়েই আমরা, একটা হচ্ছে ফ্লেক্সিবল, ফিক্স এবং ফ্লুইডের সমন্বয় করে লেখা করা হয়, আর একটা নর্মালি হচ্ছে ফ্লুইড। আর ফ্লুইড গ্রিড সিস্টেমটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কি ফিক্স ওয়াইড দেয়া, কিন্তু একটু পরে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছি। সেটা দেখতে হলে একটু ওয়েট করতে হবে, ওইখানে গিয়ে বুঝবেন যে আসলে মার্জিনগুলো কীভাবে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, এখানে কি দেখলেন আপনারা, এটা শুধু টেক্সট। এবার আমরা একটু বাটন দেখি, ক্লাসগুলোর নাম সিমিলার সবগুলো। এখানে যেমন দেখছেন না টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, ওখানে কি বাটন সাকসেস, বাটন ইনফো। খুব মজার, কিন্তু মনে রাখা খুব সোজা। ঠিক আছে, আমরা এখানে এইচআর দিই, তাহলে আমরা কি করব, ইনপুট সাবমিট, ক্লাস কি দিব, এটা তো বাটন না, বাটন কি দিব, বাটন নেওয়ার সময় কিন্তু কয়েকটা দুইটা বাটন, মিনিমাম দুইটা বাটন নিতে হবে, দুইটা ক্লাস নিতে হবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বিটিএন, এটা হচ্ছে বাটন ডিক্লেয়ার করে দিলেন, যে বুটস্ট্র্যাপকে বললেন যেটা বাটন হও, মানে বাটনের স্টাইল ধারণ করো। অলরেডি তো সে বাটন, কিন্তু এখন বলতেছেন বাটনের স্টাইল ধারণ করতে হবে। তো আমরা একটু রিফ্রেশ করি, আসছে বাটনের স্টাইল হয়েছে। কিন্তু যদি আমরা এটা না দিতাম তাহলে কি হইতো, ক্লাসটা না দিতাম, বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে তো বাই ডিফল্ট স্টাইল, দেখেন এটা বাই ডিফল্ট স্টাইল। যখন আমি বললাম যে বাটন স্টাইল ধারণ করো, বাটন স্টাইল কিন্তু ধরছে। এরপর আবার যে বলবো কি বাটন, কোন টাইপের বাটন নিতে চাই আমি, বাটন নিতে চাই প্রাইমারি টাইপের বাটন নিতে চাই। তো প্রাইমারি টাইপের বাটন কেমন আসছে, এখন দেখেন এটা যেমন দেখাই দিয়েছিলাম ওই এমনটা, থিমের প্রিভিউ নাই, মানে বাটনটা একটু ভাসানো টাইপের হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে এমনটা। সো এটা করতে হলে কি করতে হবে, এইখানে এসে এই যে বুটস্ট্র্যাপ যেটা আছে এখানে যে দেখান যে হাইফেন থিম, যেটা আমরা এইখানে দেখে এসেছি, সোর্সে আসেন, সিএসএসে আসেন, এই যে থিম। ঠিক আছে, এই যে থিম এইটা। এবার যদি আমি রিফ্রেশ করি, খেয়াল করেন বাটনটা আমার কেমন হয়, চেঞ্জ হয়েছে এখন দেখেন। ঠিক আছে, তাই এটা হচ্ছে বাটন, এটা কি বাটন কি প্রাইমারি। এরপর কি ছিল, আমরা নর্মাল একটা বাটন রাখি, মনে করেন যে জাস্ট বিটিএন থাকবে একটা, আর একটা থাকবে কি কোনো বাটন থাকবে, মানে ক্লাস থাকবে না। ঠিক আছে, তার 3টা বাটন আমরা অলরেডি পেয়ে গেছি। এরপর কি বাটন কি আসবে, বাটন ইনফো, এরপর বলেন ডেঞ্জার, তারপর হ্যাঁ ডেঞ্জার কি দেখিয়ে এখন অ্যাকশন দিবে তখন বুঝবেন। তারপর কি আছে, তারপর আছে মিউটেড বাটন নাই, আছে কি দেখি তো, মিউটেড। আচ্ছা এই কটাই দেখি, এছাড়া আপনারা এই স্টাইল শিটটা যখন রিসার্চ করবেন তখন আরও অনেক কিছু পাবেন। আর বুটস্ট্র্যাপের তো সাইটটা আছেই, W3 স্কুলসও আছে, গেট বুটস্ট্র্যাপও আছে, ওখান থেকেও শিখতে পারবেন। আচ্ছা কত ধরনের বাটন দেখেন, অনেক মজা। এটা কিন্তু মিউটেড, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এগুলো শুধু বাটন গেল এখানে, আর কি যেন দেখাতে চালাম, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট বাটনের কি স্টাইল, ডিফল্ট স্টাইল এগুলো, বা বুটস্ট্র্যাপ সহ যে স্টাইলগুলো। এখন আমরা এখানে আরেকটা এইচআর দিই,
এইটা দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে প্রাইমারি বাটনটাকে কপি করলাম। এখন যদি বলি যে আপনাকে এই বাটনটা ছোটো করতে হবে, বড় করতে হবে, মাঝারি করতে হবে, তখন এটাকে ধরে আবার এটা দেখেন BTN LG মানে কি লার্জ হয়েছে, বড় লার্জ বাটন বড় হয়েছে না? এটাকে কাস্টমাইজ করা যাবে না? ডিফল্ট লার্জ স্মল মিডিয়াম ডিফল্ট, এটা কাস্টমাইজ করে আমাদের অবশ্যই। তখন এখানে এসে ক্লাস দেন, কাস্টমাইজ নামে ক্লাস দেন, এখন এটার উপর ডিজাইন করেন আপনি ডিজাইন করে ছোট বড় যা করবেন করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো বাটন LG হলো, তাহলে কি বাটন কি নিব মিডিয়াম বলেন? মিডিয়াম এমইডি MD এমআইডি মিডিয়াম এমইডি মিনি মিনি আছে, আসছে আরেকটা আছে। হ্যাঁ এক্সট্রা লার্জ নাই আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা আমি ভুলে গেছি। বাটন দাঁড়ান LG এখানে মানে যেটা আপনার কনফিউশন থাকবে যে মনে নাই যে এটা পরেরটা কি হতে পারে, আপনারা জাস্ট ওটার ইমিডিয়েট একটা ক্লাস সিলেক্ট করবেন, করে এখানে কপি করবেন, যে ফাইন করবেন। দেখেন এরপর কিন্তু সবগুলো দেখাবে যে LG আছে, তারপর আছে SM আছে, XS আছে, তারপর আছে কি ব্লক না বাটন ব্লক অন্যটা, মিনি তো ডেফিনেটলি আছে। তাহলে কি ছিল LGর পর কি ছিল? এক্সেস XS মিন হচ্ছে এক্সট্রা স্মল, এক্সট্রা তারপর কি ছিল? স্মল ছিল ফাইনাল SM স্মল, এটাই হচ্ছে স্মল। মিনিও Small. কাজ করেছে দেখেন এটা একদম ছোটটা চারটা সাইজ, হ্যাঁ এটা হচ্ছে মিনিটা একদম। আমার মিনিটা একটু নিচে, এই যে XS এইটাই হচ্ছে এক্সট্রা স্মল। তাহলে হচ্ছে লার্জ, মিনি, স্টাইল করতে সুবিধা হবে এটা ঠিক করলে। হ্যাঁ লার্জ, মিনি, তারপর কি সাব, স্মল স্মল, এক্সট্রা স্মল। তো আপনারা কি চারটা টাইপের বাটন পাইলেন এখানে। এরপর আরও অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি। এটাকে পূর্ব কপি করলাম, এটাকে কপি করলাম, নিউ নিলাম, সেভ দিই এটাকে একটু। আচ্ছা আমরা তো ইন্ডেক্সে এগুলো দেখলাম তাই না, এখন আমরা একটু গ্রিড সিস্টেম বুঝি। গ্রিড GRID, এই গ্রিড নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। এগুলো সব ডিলিট করে দিই এই পর্যন্ত, ঠিক আছে দিলাম delete করে। কারণ আমরা কাজ করবো হচ্ছে এই কন্টেনারের ভিতরে। খেয়াল করবেন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে কন্টেনারটা মাস্ট বি ক্রিয়েট করতে হবে। কন্টেনার হয় কন্টেনার আর কন্টেনার ফ্লুইড। কিন্তু যখন লেআউট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আরও কাজ আছে। তখন কি করবেন, প্রতিটা হেডার, যেমন হেডার, ফুটার, এরপর মাঝখানে কি কন্টেনারটা থাকে তাই না, এইটা একটা কি রো না, লম্বা লম্বা এলে রো না একটা করে। আর যখন আমরা সাইড বাই সাইড নিগুলো কি কলাম। তো বুটস্ট্র্যাপ দুই ধরনের কাজই করে। যেমন খেয়াল করেন আমরা একটা সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করব, এর প্রথমে একটা কি দরকার, হেডার না। তো আমি দিলাম হেডার, নিলাম হেডারের ক্লাস, আমি হেডারের ক্লাসও দিতে পারি, অথবা আমি দিতে পারি হচ্ছে মনে করেন হ্যাঁ, অথবা আমি হেডার লিখবো না, আমি চাচ্ছি যে একটা ডিভ নিব, ডিভ, এবং এর ক্লাস দিব রো। বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ বুঝে যাবে এই যে একটা রো, এর ভেতরে এখন আপনি যাই লিখেন। এই রো মানে কি বোঝায়, আমরা এই ডকটা একটু GRID গ্রিডে আসছি, আমরা একটু পেজ প্রিভিউতে যাই, আসছে রো। এখন আমরা এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি বিস্তারিত বুঝাবো আপনাদেরকে আরও। আপনারা একটু নিজেরা চর্চা করেন, তাহলে আরও বিস্তারিত বুঝবেন। দেখেন রোতে ক্লিক করলাম না, রোতে ক্লিক করার পর কি এখানে কি দেখাচ্ছে, মার্জিন লেফট হচ্ছে 15 আর মার্জিন রাইট হচ্ছে 15, বাট দুইটাই মাইনাস। এছাড়া কি আর কোনো ইফেক্ট আছে নাই। তো কি করবেন এখন এর ভিতরে, রো এর ভিতরে গ্রিডগুলো তৈরি করতে হবে। খেয়াল করেন যখন কন্টেনার নিলেন, কন্টেনার মিনস হচ্ছে কি আপনার পুরো উইন্ডোটার একটা সাইজ, কতটুকু ওয়াইড নিতে চান সেটা। এরপর বলতেছেন যে রো, তার মানে কি এই একটা রো থেকে আরেকটা রো এর পার্থক্য থাকবে, যে আপনার সেকশনগুলোর পার্থক্য। যেমন আমরা হেডার নিতে পারি, স্লাইডার নিতে পারি, কিন্তু হেডার একটা রো, স্লাইডার একটা রো, সার্ভিস একটা রো,
আবার ফিডব্যাক একটা রো, মানে একটা পেজের রো এর কথা, আবার ফুটারটা হচ্ছে একটা রো। তো যতগুলো সেকশন নেবেন ততগুলো রো নিতে হবে আপনাকে। ও রো এর ভিতরেই হবে আপনার কলামগুলোর ভাগ, ও ঠিক আছে? যেমন আপনি এখন চাচ্ছেন যে লেফট সাইড বার, মাঝে কন্টেইনার, দেন রাইট সাইড বার। তার মানে আমরা যে ইয়াতে সিএসএস এর ক্ষেত্রে যা করছি যে তিনটা রো থাকলে হয়তো আমরা নিতাম যে লেফট রো বা রাইট রো, হ্যাঁ, হ্যাঁ। সবগুলাই সেম রোই হবে। না না সেম রো না, আপনি কাস্টমাইজ করে লিখতে পারবেন, বাট আমি গ্রিডের কথা বলছি। গ্রিড কিভাবে রোটাকে বিভক্ত করবেন আপনি। সে মনে করেন যে আমি নিলাম যে লেফট, তারপর থাকবে একটা কি কন্টেন্ট, লেফট থাকবে একটা, কন্টেন্ট থাকবে একটা, আর কি রাইট রাইট থাকবে একটা। তো তিনটা ডিপ পেয়ে গেলাম তো, তাই না? আমরা সরি তিনটা ডিপ পেয়ে গেছি, তাই না? তো এর মধ্যে আমি কি দেবো এখন? H2 দিলাম, মনে করেন যে লেফট, আর এখানে পি দিলাম, এখানে বললাম যে কন্টেন্ট দিস ইজ লেফট কন্টেন্ট, লিখলাম। এটা দিলাম হচ্ছে এই, জাস্ট এগুলোকে কপি করে দিই। খুবই ইম্পর্টেন্ট, বোঝেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না শনিবার থেকে। সরি, এটা হচ্ছে কন্টেন্ট। এই জায়গাটা বুঝবেন এবং বাসায় গিয়ে খুব ভালো করে এটা প্র্যাকটিস করবেন। আর এটা হচ্ছে কি কন্টেন্ট, দিস ইজ কন্টেন্ট এরিয়া, এটা লিখেন যে লেফট কন্টেন্ট এরিয়া। আর এটা লিখবেন হচ্ছে, এটা হচ্ছে রাইট, আর এটা লিখবেন হচ্ছে রাইট কন্টেন্ট এরিয়া। হইলো? তো এখন যেটাকে রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ দেন, তাহলে কি হলো? তিনটা উপর নিচে থাকতেছে না? এবং দেখেন এখানে দেখেন ফুল ওয়াইড, এটাও ফুল ওয়াইড, এটাও ফুল ওয়াইড। তাহলে আমাদের কি করতে হবে এখন? সিএসসি লিখতে হবে, লোড করতে হবে, এমনটাই তো। তাহলে আমার ধরেন এটা 1000 পিক্সেল ওয়াইড, তাহলে কি আমার 150 লেফট রাইট, আর মাঝখানে কত 700, এইভাবে করে ফ্লোট করতে হবে। দেন তো আমার ডিভাইড মানে সেকশনটা ভাগ হবে, তাই না? কিন্তু বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা এই জন্য ইউজ করা হয় যে আপনাকে নিজেকে আর ফ্লোট করতে হবে না। বুটস্ট্র্যাপকে আপনি শুধু বলবেন যে আপনি কতটুকু কলাম নিতে চান একটা এরিয়ার জন্য। তো বুটস্ট্র্যাপের বেস্ট প্র্যাকটিস হচ্ছে 12 কলাম সিস্টেম। 12 কলাম সিস্টেম, খেয়াল রাখবেন। এই কলাম সিস্টেমগুলো আবার 4টা ডিভাইস সাপোর্ট করে। একটু আগে দেখাইলাম যে লার্জ, মিডিয়াম, তারপর হচ্ছে স্মল, আর হচ্ছে এক্সট্রা স্মল, 4 ধরনের ডিভাইসেস সাপোর্ট করে। তো জেনারেলি লার্জ বলতে কোনটাকে বোঝায়? বিশাল আকৃতির, যেটা বড় মনিটর, যেগুলো মানে আপনার 18 ইঞ্চি 18.5 ইঞ্চি মনিটরে এগুলো পাবেন না, 22 থেকে উপরে যেতে হবে। এটাই হচ্ছে লার্জ স্ক্রিন। মানে রেজলিউশনটা আপনার থাকতে হবে, ওটাকে কত বলে 1870 না এই টাইপের, মানে স্ক্রিন রেজলিউশনটা ভালো থাকতে হবে, ঠিক আছে? তো অত যদি স্ক্রিন রেজলিউশন পান আপনারা, তাহলেই একমাত্র কিন্তু আপনারা এই এক্সট্রা লার্জের ইফেক্টটা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনারা অলওয়েজ মিডিয়ামটা বুঝতে পারবেন। তো আমরা মিডিয়ামটাই দেখি আপাতত, কারণ আমরা তো অত বড় স্ক্রিন নেই। তাহলে আমরা কি চাচ্ছি যে আমাদের যদি লেফট যেটা আছে 12 কলাম সিস্টেম, তাহলে মানে কি আমার এই তিনটা লেআউট, এই তিনটা যে লেআউট আছে, তিনটা সেকশন বা তিনটা কলাম যে আছে, এই তিনটা কলামকে আমাকে 12 কলামে ভাগ করতে হবে। তাহলে আমার কত দরকার? আমার এইখানে কত দরকার? আমি চাইছি যেখানে, আমি চাচ্ছি যে এটা 150 হবে, এটা 150 হবে, আর এটা হবে কত 700। আমরা মনে মনে রাখছি কিন্তু 700। তার মানে কি এটা হবে ছোট্ট, মানে এটা হবে কত আপনার, এটা হবে 25%, বা এটা হবে 20%, এটা হবে 20%, আর এটা হবে কি 60%। তাহলে আমি এটার জন্য কি লিখতে পারি? বুটস্ট্র্যাপের সিস্টেমটাও আমি বুঝাই দিই আপনাকে। এখানে লিখতে হবে, প্রথমে লিখতে হবে একটা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড মানেই এগুলো ক্লাস। কল এমডি মানে কলাম মিডিয়াম, কতটুকু সাইজ দিতে চান আপনি 12 কলামে। আমি বললাম যে 2টা কলাম সিস্টেম, 2টা আমি গ্রিড নিতে চাই বা 2টা কলাম নিতে চাই। 2 কলাম, 12টা কলাম না, তার মধ্যে আমি 2টো কলাম নিতে চাই লেফটের জন্য। কপি করেন একটু প্লিজ। এটাতেও আমি চাই সমান সাইজটাই থাকবে। তাহলে আমার 2 2 4 গেল, কত থাকে? 8 এখানে এসে বলতেছি 8 কলাম, বুঝছে? তাহলে কি পাইছি আমরা এখন? দেখেন 2 কলাম সিলেক্ট করছি, মাউস ধরছি, 2 কলাম দেখাচ্ছে না? 8 কলাম দেখাচ্ছে না? 2 কলাম দেখাচ্ছে না? খেয়াল করেন 2 কলাম ধরছি কিন্তু আমরা। এখন এর ওয়াইড দেখেন, 2 কলামের ওয়াইড দেখেন কত পার্সেন্ট? 100%, মানে নিয়ার আর 70%। এগুলো কিন্তু পার্সেন্টেজ দিয়ে করা এবং অটোমেটিক্যালি ফ্লোট লেফট করা। দেন কলাম 8-এ আসেন, এটা কত? 86।
আরে সরি 66 বা এটা 67, নেরা 67, ধরলাম নেরা 67, কত হলো? এবং এটাও লেফট করা। এরপর তো এইটাও তো সেম সেম, তাই না? তো কি আমাদের এখানে কি মিলছে 100%? এবং সবগুলো কি ফ্লোট লেফট? কোনোটা ফ্লোট রাইট ডিরেকশন করা? না আমি কিন্তু আগে বলছিলাম যে ফ্লোট রাইট রাইট কিন্তু করা হয় না, ফ্লোট লেফট করা হয়। বুঝা গেছে? এখন বলতেছেন যে না আমি তো বুঝলাম যে এটা আমার ফ্লোট লেফট, তার আমার হেডার কই, ফুটার কই? এখানে আবার নেন রো, নেন এবার রো নিছেন। তো রো নেওয়ার পর খেয়াল করেন যে আপনি তো এখানে 3টা কলামে ভাগ করছেন, কিন্তু আপনার হেডার কি 3টা কলামে ভাগ করবেন? এটা তো একটাই। এর ভিতর যদি ভাগ করতে চান যে না মেনু থাকবে, লগো থাকবে, দিতে পারেন। তাহলে আপনি লগোর জন্য কতটুকু রাখতে চান বলেন? কত কলাম নিতে চান লগোর জন্য? 4 কলাম নেন। আর এরপর আপনি মেনুর জন্য কত কলাম নিতে চান? বাকি তাই কত? 8। H2 নিলাম, H2 ডট লগো হেয়ার। আর এখানে এসে হবে কি, আমি এখানে H2 নিলাম, মেনু হেয়ার। আলাদা হয়েছে অটোমেটিক্যালি। দেখেন এই যে রো একটা, এই যে রো আরেকটা, কারোর সাথে কারো কনফ্লিক্ট আছে, ওভারফ্লো জাতীয় কোনো প্রবলেম আছে? প্রবলেম কিন্তু নাই। সো এটি কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া আছে। হ্যাঁ, এটাই কিন্তু গ্রিডের কাজ, যে আপনাকে কখনোই কনফ্লিক্ট হতে দিবে না। তাহলে কি পাইলেন আপনারা? হেডার পাইলেন, কন্টেন্ট পাইলেন। এবার কি ফুটার তো? তাহলে আমরা আবার একটা রো নিই এখানে, এটাই তো রো নিতে হবে, ডট রো। তাহলে এটাকে কি করবেন? কয়টা ভাগে ভাগ করবেন? ধরেন 4টা ভাগে ভাগ করতে হবে। তাহলে কি কল এমডি কত হবে? 3, 3 4 12। তারা এর ভিতর কি রাখতে যাচ্ছেন? ফুটার এফ ডবল, মনে করেন যে ফুটার কলাম নেবেন, কিন্তু ফুটার কলামটা লেখা থাকবে হচ্ছে কিতে? পি ট্যাগের ভিতরে। সরি এগুলো হয়নি, এটা হবে এমনটা। 4টা নেবেন, ওর ভিতর থাকবে এটা। বুঝছে? মানে এটা এইভাবে নামাই দিলে বুঝতে পারবেন তখন এইভাবে। আচ্ছা 4টা কলাম, তার মানে কি আমার 3 কলাম পাইছি, 4 কলাম পাইছি, 2 কলাম পাইছি, বাট সবগুলো ঘুরে ফিরে তো এক একটা রো 12 কলাম হয়েছে। তো 12টাই থাকবে স্ট্যান্ড। হ্যাঁ 12টাই থাকবে। আপনি যদি একটা কলাম নেন তাহলে আপনাকে অন্য এরিয়ার জন্য কি করতে হবে? 11টা কলাম বরাদ্দ করে দিতে হবে। ইন কেস আপনার 11টা কলাম দরকার না, আপনার দরকার 10টা, একটাই দরকার একটা, একটা দরকার 10টা, তাহলে একটা কি করবেন? ফেলে দিবেন? মাঝে দিয়ে দেবো নাকি? কি করবেন তখন? এইটা এটা ভালো কোশ্চেন, বলি আপনাদেরকে। দেখেন তো মনে করেন যে আমার এই লেফট এই রাইট এই একটা কলাম দরকার নেই, তাহলে কি একটা কলাম দরকার নেই মানে কি আমার এই কলামটা ফাঁকা থাকবে, কিন্তু আমি যখন এটাকে রিফ্রেশ করতেছি কি হচ্ছে? এই পাশে ফাঁকা হচ্ছে, তাই না? এই জন্য হ্যাঁ, এই জন্য আমি কি করতে হবে? আমাকে বলতে হবে এখানে পুল লেফট। পুল লেফট অর্থ হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা কোথায় লিখলাম এটা? ও সরি সরি সরি, ভুল লিখছি আমি। এটা হবে কল এমডি, মানে আমার কতটা কলামকে আমি ফাঁকা রাখতে চাচ্ছি সেটা লিখতে হবে। কল এমডি, এটা হচ্ছে অফসেট, অফসেট 3 ও ডবল এফ, অফসেট, অফসেট রাখতে হবে আমার। পুল লেফট বা পুল রাইট মানে হচ্ছে, পুল লেফট মানে ফ্লোট লেফট, আর পুল রাইট মানে ফ্লোট রাইট, এটা মনে রাখতে হবে। আবার পুশ লেফট পুশ রাইট আছে, এগুলো স্পেসিফিক মিনিং রাখে। বাট যখন আপনি একটা কলাম ফাঁকা রাখতে চাচ্ছেন, ফাঁকা মানে যার পাশে ফাঁকা রাখতে চাচ্ছেন সেই কলামে গিয়ে আপনাকে বলতে হবে যে ওটার অফসেট আমি 3 রাখতে, এবং সেই অফসেটের অবশ্যই প্রিফিক্সটা হতে হবে কল এমডি। আপনি যদি এখানে বলেন যে কল এলজি, তাহলে কিন্তু এইগুলোকেও এলজি থাকতে হবে।
এখানে আপনারা কিন্তু এলজিও বসাবেন, এসএমও বসাবেন, এক্সএসও বসাবেন এগুলো সাইজের ক্ষেত্রে সাইজের ক্ষেত্রে। তো এখন দেখি ভুল হয় কিনা আবার। এখন হয়েছে ফাঁকা হয়েছে পাঁচটা? মানে যেটা ফাঁকা রাখতে চাই হ্যাঁ। সেই কলামে আমাকে লিখে দিতে হবে। না, যার যার পাশে ফাঁকা রাখতে চান এবং যত কলাম যত গ্রিড ফাঁকা রাখতে চান, আপনি যদি এখানে বলেন যে আমার 3টা ফাঁকা দরকার না, মানে একটা ফাঁকা দরকার, এক কলাম ফাঁকা রাখবো, মানে এই 3 মানেও কিন্তু 3টা কলাম অফসেট, 3টা কলাম। আপনি যদি বলেন যে না একটা কলাম, তাহলে দেখেন কি আসে, আসছে সরে, তার মানে একটা কলাম ফাঁকা আছে এখানে। বুটস্ট্র্যাপ কিন্তু অনেক মজার জিনিস যদি আপনারা রপ্ত করতে পারেন, ঠিক আছে। এবং এই যে একটা কলাম নিছেন, এই যে একটা কলাম এই যে সিলেক্ট করাই আছে, দেখেন এই যে কল এমডি অফসেট 1, তার মানে মার্জিন লেফট কতটুকু আছে, এটা কিন্তু অফসেট মানে হচ্ছে মার্জিন লেফট। অবজেক্ট মার্জিন লেফট কতটুকু আছে, মাত্র 8%, মানে এই পুরো এই 1000 পিক্সেল বা পুরো এই 100%-এর অনলি 8%। এখন রিফ্রেশ দেন, এখন কত আসে দেখেন, কত আসছে 25, তার মানে আমরা 3 করে দিচ্ছি এখানে, দেখছেন এবার ফাঁকা কত। তো এটা হচ্ছে খুব মজার জিনিস, আপনারা জাস্ট এখানে আপনাদের ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। আবার গ্রিডগুলোরও পেডিং আছে নিজস্ব, এখানে সিলেক্ট করলাম, দেখেন দেখছেন পেডিং লেফট পেডিং রাইট 15 করে আছে। ওই যে দেখছিলেন না রো দিয়ে মার্জিন করা, মাইনাস করা রোতে, এই যে দেখেন মাইনাস করা, এই মাইনাসগুলো কিন্তু গ্রিড এই যে পেডিংগুলোকে মাইনাস করা, মানে ডান সর্বডান এবং সর্ববামের পেডিংগুলোকে মাইনাস করা, ঠিক আছে। এটা হয়তো আপনারা এখন বুঝতে পারবেন না, বাট আপনারা যখন নিজেরা হাতে হাতে করবেন তখন খুব ভালোভাবে ক্লিয়ার হবে। মার্জিন দেখাচ্ছে, মার্জিন রাইট মাইনাস। হ্যাঁ, ওই একই তো কথা। পেডিং মার্জিন তো সেম টাইপের কাজই করে, দূরত্ব তৈরি করে, বাট মার্জিন কি বাইরের কন্টেন্টকে করে। তো মার্জিন যদি আমরা মাইনাস না করি, তাহলে বাইরের কন্টেন্ট, বাইরে যে পেডিং দিয়ে যেটা বাইরে বের হয়ে যাচ্ছিল সেটা কি কাটবে? যদি আমি বলি পেডিং মাইনাস, তো ভিতর দিয়ে কাটবে। এটাই হচ্ছে ব্যাপার, টেকনিকটা তো এখানেই। মানে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমি যদি একটা আলাদা ইয়াতে এই কলাম নিয়ে রো নিয়ে যদি ইয়ে করতে চাই, মেনু বার তৈরি করতে চাই, তো ওই ক্ষেত্রে কি আমি একটা মানে কতটা নিব, মানে এটা ডিপেন্ড করবে আপনি মেনু বারটার জন্য কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন, হ্যাঁ তার উপর ডিপেন্ড করবে এটা। আপনি যদি চান যে না আমি 800 পিক্সেল বা আমি 8 কলাম সাইজে রাখতে চাই, তাহলে 8 কলাম সাইজেরই রাখবেন। যদি বলেন যে না আমার 2 কলাম হলেই হবে, 2 কলাম রাখেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। হ্যাঁ, ওটা তো মানে একটাই হবে না জিনিসটা, একটা কাজই তো হবে। আর ওটার ক্ষেত্রে যদি আমি একদম মিডিলে করতে চাই, জিনিসটা যদি মাঝে নিয়ে আসতে চাই, তখন কি সেই ক্ষেত্রে কি অফসেট করে দিতে হবে? মেনুটাকে মিডলে আনতে চাচ্ছেন, হ্যাঁ। মানে আপনি চাচ্ছেন যে এই এই মাঝে আসবে, হ্যাঁ হ্যাঁ তখন তো ওই সিস্টেমে আসবে না, তখন তো একটু অন্য টেকনিক্যাল সিস্টেমে আসতে হবে। তখন পুরো আপনার মানে মেনুটাকে মাঝে আনতে চাচ্ছেন, রাইটে লেফটে কিছু থাকবে না, হ্যাঁ মানে ধরেন মেনুটাকে আপনি এই এতটুকু জায়গায় আনতে চাচ্ছেন, হ্যাঁ তো এই লেফটে রাইটে কিছু থাকবে না, না তাহলে তো আপনি তখন তো আপনাকে জাস্ট ওই রো ইউজ করলেন, রো ইউজ করে ওটাকে তো আপনি বলে দিবেন যে তখন ওটাকে ওটা হচ্ছে কল এমডি 12, দেন মেনুর ইউএল যেটা ওটাকে বলবেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে তো মাঝে চলে আসবে। এইটা আমার এটা আমার টাইম দিতে দেওয়া হবে। হ্যাঁ 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 সেটাই। এটা জানতে চাচ্ছিলাম আমাদের বুস্টার এর কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ, না বুটস্ট্র্যাপের এই সিস্টেমটা আপনাকে রিসার্চ করতে হবে, আপনি বের করে ফেলতে পারবেন যদি রিসার্চ করেন ভালো হবে। তো এটা ছিল আমাদের বুটস্ট্র্যাপের আজকে বেসিক, একেবারে বেসিক ক্লাস। আপনাদের নেক্সট ক্লাসটা এটার ওপর আরও অ্যাডভান্স আসবে, মানে ফর্ম কন্ট্রোলসগুলো কীভাবে ফর্ম কন্ট্রোল করবেন, তারপরে মনে করেন যে কীভাবে পেজের নেভিগেশন তৈরি করা যায়, এই টাইপের ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। দেন শনিবার থেকে আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেমপ্লেট তৈরি করবো। এখন একটু রিফ্রেশ করি, দেখেন তো অটোমেটিক্যালি এগুলো ছোটো হয়, সাইডে আসে, আসছে, তার মানে কি বুটস্ট্র্যাপ কিন্তু অটো রেসপন্সিভ, দেখছেন অটো রেসপন্সিভ কিন্তু। তার মানে বুস্টারে যদি কোডগুলো লেখা হয়, তাহলে রেসপন্সিভ করার ক্ষেত্রে কিছু কিছু কোডগুলো জাস্ট তাই সেটা যেগুলো করবো ওগুলো না হবে, শুধু এমনি হয়ে যাবে। হ্যাঁ, কলাম গ্রিড অটোমেটিক রেসপন্সিভ হবে। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো এলজি, এমডি, এক্সএস, এসএম এগুলো তো এই জন্যই তৈরি করা। আমরা তো শুধু এমডি দেখছি, আমরা তো অন্যগুলো দেখিনি, দেখবো কাজের সঙ্গে সঙ্গে আমরা দেখবো, বুঝছেন। তো আমরা যখন কাজ করবো তখন আমরা আমাদের মেইন যে ক্লাসগুলো সেগুলো তো লিখবোই, সাথে সাথে আমরা এগুলো লিখবো। কিন্তু আপনি যখন চান যে না আবার লেফট যে ডিপটা শুধু লেফট ডিবই থাকবে, তাহলে আপনি একটা এডিশনাল ক্লাস নেন, নিয়ে সেটাকে বলেন কল এমডি 2। আপনি একসাথে লিখতে পারেন, অথবা বাইরেও একটা ইন্ডিভিজুয়াল ক্লাস তৈরি করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাই কোশ্চেন
এখানে অনেক আছে, এই কোড হিসেব করে শেষ করতে পারবেন না। দেখেন লাইন কতগুলো আছে, 6585। এখানে কত কিছু যা আছে, মেনু আছে, ড্রপডাউন আছে, অনেক কিছু। আপনাদেরকে ওই যে WC স্কুলসে দেখাই দিলাম, আপনাদের জন্য ওখানে গেলে অনেক সহজ হবে শেখা। তবে getbootstrap.com গেলেও আপনারা বুঝতে পারবেন খুব সহজে, কারণ ওখানে একদমই এক্সাম্পল, ডিটেলস এক্সাম্পল দেওয়া আছে ওখানে। তবে দুটোর হেল্প নিয়ে শিখতে পারলে খুব ভালো হবে, তখন আপনারা দেখবেন যে এইটাতে এক্সপার্ট হতে পারবেন। তাহলে আপনাদের কোনো কোশ্চেন নাই? এই যে দেখেন জাঙ্ক ফোল্ডারে কিন্তু দুটো থাকলো, এই যে বয়লার প্লেট আর বুটস্ট্র্যাপ। আবার জাঙ্ক মনে করে ডিলিট করে দিন না কিন্তু। ঠিক আছে, ওকে।